হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি খন্দকার আরেফিন। আজকে আমরা জানবো বিল্ডিং কনস্ট্রাকশন কাজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কিউরিং নিয়ে। এই কিউরিং নিয়ে আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে। আশা করি আজকে তা দূর হয়ে যাবে। আমার এই ভিডিওটি বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে জানবো কিউরিং কি বা কিউরিং কাকে বলে। সদ্য ঢালাইকৃত কংক্রিট বা সিমেন্ট মিশ্রিত উপাদানকে এর প্রয়োজনীয় স্ট্রেংথ অর্জন করার জন্য একটি নির্দিষ্ট আর্দ্রতা এবং তাপমাত্রা বজায় রাখতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পানি দেয়া বা ওই নির্দিষ্ট আর্দ্রতা বা তাপমাত্রাকে এনশিওর করার পদ্ধতিকে কিউরিং বলে। যদি আরও সহজ করে বলি, সিমেন্ট খোয়া এবং পানি মিশ্রণে যে ঢালাই করি, এই ঢালাইয়ের ভিতরে যে পানি থাকে সেই পানিটাকে ধরে রাখার প্রসেসকে কিউরিং বলে। কিউরিংয়ের অভাবে কংক্রিটের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিবে এবং ভবনের আয়ুষ্কাল কমে যাবে। আপনি ভালো মানের সিমেন্ট, রড, পাথর কিনে ঢালাই করে যদি কিউরিং ঠিকমতো না করেন, তাহলে আপনার অর্থ এবং পরিশ্রম দুইটাই বৃথা যাবে। আসুন এবার জানি কিউরিং করার পদ্ধতি সম্পর্কে। কিউরিং সাধারণত 3 পদ্ধতিতে করা হয়। 1. ওয়াটার কিউরিং বা পানি দিয়ে কিউরিং। 2. মেমব্রেন কিউরিং বা পলিথিন দিয়ে ঢেকে রেখে কিউরিং। মেমব্রেন কিউরিং আমাদের দেশে সচরাচর দেখা যায় না। শুধু পানি দিয়ে যে কিউরিং হয় ব্যাপারটা মোটেও এমন না। পানি ছাড়াও কিন্তু কিউরিং করা যায়। সেটা কি হবে? কিউরিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কংক্রিটের পানি ধরে রাখা। সেটা যে কোনো উপায়ে যদি করা যায় সেটাই হচ্ছে কিউরিং। কিউরিং কেন করব বা এর গুরুত্ব কি? সিমেন্টে যখন পানি যোগ করা হয় তখন এটা শক্ত হওয়ার জন্য যে এক্সোথার্মিক বিক্রিয়া করে, যার ফলে তাপ উৎপন্ন হয় এবং এই তাপের ফলে কংক্রিটের ভিতরে পানি বাষ্পীভূত হয়ে বের হয়ে যায়, যার ফলে কংক্রিট ফেটে যাওয়ার প্রবণতা দেখা দেয়। কংক্রিটের এই ফেটে যাওয়ার প্রবণতাকে রক্ষা করতে কিউরিং এর প্রয়োজন হয়। কিউরিং প্রিম্যাচিউর কংক্রিটকে শুকিয়ে যাওয়া হতে রক্ষা করে। কিউরিং এর ফলে কংক্রিট তার সর্বোচ্চ কম্প্রেসিভ স্ট্রেংথ অর্জন করে। সর্বোপরি কিউরিং কাজের গুণগত মান বৃদ্ধি করে। এবার আসুন, কিউরিং না করলে কি হবে? যদি সঠিকভাবে কিউরিং না করা হয়, তাহলে কংক্রিট তার পর্যাপ্ত স্ট্রেংথ অর্জন করতে পারবে না, ফলে কংক্রিট ডিউরেবল হবে না। সাধারণত যেসব জায়গায় পানি সহজলভ্য নয় বা যে সিচুয়েশনে পানি দেওয়া সম্ভব হয় না, সেই ক্ষেত্রে মেমব্রেন কিউরিং প্রচলিত। এক্ষেত্রে ঢালাইয়ের পর নির্দিষ্ট সময় পর শাটার খুলে খুব ভালো মতো পলিথিন পেঁচিয়ে দেওয়া হয়, যাতে করে কংক্রিটের অভ্যন্তরীণ পানি বাষ্পীভূত হয়ে বের হয়ে যেতে না পারে। 3. স্টিম কিউরিং বা বাষ্পের সাহায্যে কিউরিং। স্টিম কিউরিং সাধারণত প্রিকাস্ট কংক্রিট তৈরিতে বেশি ব্যবহার করা হয়। প্রিকাস্ট কংক্রিট ফ্যাক্টরিতে কংক্রিটের স্ট্রেংথ দ্রুত অর্জন এবং শাটার ওয়ার্ক বা ফর্মওয়ার্ক রিমুভ করার ক্ষেত্রে স্টিম কিউরিং বহুল প্রচলিত। আমাদের বাসাবাড়ি বা ভবন নির্মাণে ওয়াটার কিউরিং বহুল প্রচলিত। পানি ব্যবহার করে যে কিউরিং করা হয় তাকে মূলত ওয়াটার কিউরিং বলে। ওয়াটার কিউরিং সাধারণত 4 প্রকার। 1. স্প্রেইং অর ফগিং বা পানি ছিটিয়ে কিউরিং। এই পদ্ধতিতে আমরা কলাম, গাঁথনি, প্লাস্টার ইত্যাদিতে কিউরিং করে থাকি। 2. ওয়েট কাভারিং বা ভেজা কোনো কিছু দিয়ে কিউরিং। এই পদ্ধতিতে আমরা ভেজা চট অথবা ভেজা কম্বল, কাপড় ইত্যাদি দিয়ে কলাম বা যেসব হরিজেন্টাল সারফেসের মধ্যে পানি জমিয়ে কিউরিং করতে পারি না, সেক্ষেত্রে আমরা ওয়েট কাভারিং কিউরিং করে থাকি। আরসিসি রাস্তা তৈরির ক্ষেত্রে আমরা ভেজা কোনো কিছু দিয়ে অনেক সময় কিউরিং করতে দেখি। 3 নাম্বার পন্ড কিউরিং বা পুকুর তৈরি করে কিউরিং। ছাদ বা যে কোনো হরিজেন্টাল সারফেসে বাঁধ দিয়ে পুকুর তৈরি করে কিউরিং করা সবচেয়ে কার্যোপযোগী কিউরিং মাধ্যম। 4 নাম্বার ইমারশন বা নিমজ্জিত বা ডুবিয়ে কিউরিং। এই পদ্ধতিতে আমরা সিসি ব্লক বা সাইডে তৈরিকৃত সিলিন্ডারকে পানিতে ডুবিয়ে কিউরিং করে থাকি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আশা করি কিউরিং এবং কিউরিংয়ের পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেয়েছেন। দেখা হবে কিউরিংয়ের দ্বিতীয় পর্বে। আলোচনার বিষয় হচ্ছে কিউরিংয়ের টাইম শিডিউল। আমরা কোন কম্পোনেন্টে কতদিন কিউরিং করব সেটা নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।